হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তৃষা। প্রতিদিন আমার এই চাকিটারি চ্যানেলের সকল ধরনের মাফিয়া এবং হ্যাকার সিরিজ গল্প শুনতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বলেই হাসতে থাকে। আপনারা কি জন্য এসেছেন তা বলেন। কে রে? আমরা যে আসবো চাঁদার জন্য তোর বাপ তোকে বলেনি? তাহলে আপনারা 10 কোটি টাকার জন্য এসেছেন, কিন্তু আপনারা জানেন এই টাকা কামাতে কত পরিশ্রম করতে হয়। তা জেনে আমরা কি করব? টাকা নিতে এসেছি, টাকা দিয়ে চলে যাব। কে ওনাকে চেনেন? একে বলাতে ওখানের সবাই হা করে তাকিয়ে থাকে। তুই আমাকে একের ভয় দেখাচ্ছিস? তুই জানিস না আমি একের হয়ে কাজ করি? তাকে কোনোদিন দেখেছিস বা কখনো কথা হয়েছে? আমার এখনও এত ক্ষমতা হয়নি যে ওনার সাথে দেখা করার সুযোগ পাবো, কিন্তু তুই ওনার সাথে কথা কেন বলছিস? আপনার ফোনে একটা কল আসবে, আগে ওই কলটা রিসিভ করে কথা বলেন, তারপর না হয় লেনদেনের কাজটা সেরে নেব, ঠিক আছে? আমাকে কে ফোন দিবে? এই দেশের কাউকে আমি ভয় পাই না। ওনাকে তো ভয় পান, আর ওনার বন্ধু দুজনকে? জসিম আশ্চর্য হয়ে যায়, এই ছেলে কি করে ওদের চিনে। বেশি ভাবনা চিন্তা না করে কল রিসিভ করেন। জসিম ফোন হাতে নিয়ে দেখে একের বন্ধু ফোন করছে। আসসালামু আলাইকুম বস। তোমরা যার সামনে বসে আছো ওর কাছে মাফ চেয়ে এক্ষুনি ওখান থেকে বেরিয়ে যাও। যদি একে জানতে পারে তাহলে তো বুঝতেই পারছো তোমার বাঁচার আশঙ্কা নেই। স্যার, আপনি বলেছেন চাঁদা নিতে। হ্যাঁ, কিন্তু আমি কি জানতাম যে উনি একের আত্মীয় হন? এই কথা শুনে জসিমের মাথায় তো আকাশ ভেঙে পড়ল। কি বলছেন স্যার? একে আমাকে ফোন করে বলেছে তাড়াতাড়ি ওনার থেকে মাফ চেয়ে ওখান থেকে বেরিয়ে যাও। আর কখনো ওনার আশেপাশে ওনার আশেপাশে তো দূরের কথা, ওনার দিকে চোখ তুলেও তাকাবে না। ঠিক আছে বস। কলটা কেটে দিয়ে জসিম যেন হাঁপ ছেড়ে বাঁচল, আর টেবিলে থাকা গ্লাসের পানি খেয়ে নিল। তা কথা হয়েছে? হ্যাঁ স্যার, আমরা তাহলে এখন আসি, আর কখনো এর আগে আপনাকে বিরক্ত করবে না। কথাটা মাথায় রাখবেন। এবার আসুন। আর হ্যাঁ, জি বলুন। একে নাম ভাঙিয়ে যদি কখনো খারাপ কাজ করার চেষ্টা করেন তাহলে কিন্তু আমি একে সব বলে দেব, বুঝতে পারলেন? স্যার, আমি বুঝে গেছি, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আমরা তাহলে আসি। হ্যাঁ আসুন। জসিম ওর লোকজনকে নিয়ে অফিস থেকে চলে যায়। আকাশ ম্যানেজারকে ফোন করে বলে দেয় আর কোনো সমস্যা নেই। আকাশ ওই দিনের মতো ওখান থেকে চলে আসে। এইদিকে আকাশ কলেজ আসে আর দেখে ঈশাকে ওই দিন যারা টিজ করেছিল ওরা আজ ভার্সিটির সামনে বসে আছে, আর আজকেও ইরাকে টিজ করছে। সেজন্য আকাশ ওদের কাছে যায়। ওই হিরো, আজ না ডাকতে চলে এসেছিস? কিছু কথা বলার জন্য এসেছে। আপনাদের জন্য এই কলেজে আর না দেখে আর ইরাকে ছেড়ে দেন। কথাটা শুনে ছেলেগুলো একটু হাসলো, কেননা আজ পর্যন্ত কেউ ওদের সাথে কথা বলার সাহস পায়নি, অথচ এই ছেলেটা ওদের ভার্সিটিতে আসতে মানা করছে। তোর এত বড় সাহস, আমাদের মানা করিস? এই একে ধরতো। ওদের মধ্যে কয়েকটা ছেলে আকাশকে মারে, যদিও আকাশ নিরুপায় হয়ে মার খেয়েছিল, কিন্তু কেন তা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। ততক্ষণ আকাশ কিছুক্ষণ মার খেয়ে নিক। আকাশকে মার খেতে দেখে ঈশা দৌড়ে আসে, সাথে ওদের বন্ধুগুলো, কিন্তু ওদেরও ক্ষমতা নেই এদের কিছু করার। যদিও ঈশা জানে ওর ভাই এরকম 10টা ছেলেকে মেরে নিজের আয়ত্তে করে নিতে পারে, কিন্তু আকাশ তা না করে চুপচাপ মার খাচ্ছে। এটা যদিও ঈশাকে একটু ভাবায়, ওর ভাই কেন ওদের মারছে না। ভাইয়া, তুই কেন মার খাচ্ছিস? ইরা ভাবে আকাশকে তো নিজের ভাইয়া ভাবে, কিন্তু ঈশার কথা শুনে তো মনে হচ্ছে না কোনো বাহিরের একটা ছেলের জন্য তো ঈশা এমন চিৎকার করবে না। তখনই ছেলেগুলোর মধ্যে একটা ছেলে বলে উঠে, ওই মেয়েটাকে নিয়ে আয়, ওর সাথে একটু মজা করি। এই কথাগুলো বলাতে আকাশের অনেক রাগ হয়, আর এই রাগের কারণে 3 মিনিটে ওরা সবাই মাটিতে শুয়ে আছে, যা ভার্সিটির সবাই দেখে অবাক। কেননা এতক্ষণ যে ছেলেটা মার খাচ্ছিল কিন্তু ঈশাকে কিছু বলাতে কিনা সেই ছেলে এদের এই অবস্থা করেছে। যারা মার খেয়েছে ওদের একটা বন্ধু পুলিশকে ফোন করে, আর এতক্ষণে পুলিশ চলেও এসেছে। ওকে অ্যারেস্ট করেন। দেখছেন আমাদের কি অবস্থা করেছে। দেখুন, আমার ভাইয়ার কোনো দোষ নেই, ওরাই আমার ভাইয়াকে আগে মেরেছে। এত কিছু জানতে চাই না, ওরা পার্টির লোক, ওদের কিছু করার নেই। এই একে নিয়ে চল।
দেখুন অফিসার, আপনি বিনা কারণে ওনাকে নিয়ে যেতে পারেন না। তুই আমাকে আইন শেখাবি? ভদ্রভাবে কথা বলেন। আপনি একে নিয়ে যান, আমরা এই মেয়েগুলোকে দেখছি। আমার বোনের দিকে চোখ তুলে তাকালে তোর চোখ আমি খুলে নিব রে। আমাদের সামনে হুমকি? চল আজকে তোকে থানায় নিয়ে গিয়ে এমন মারবো সব ঘুরে। ঈশা, তোমার আব্বুকে তো ফোন দিতে পারো। দাঁড়াও, এক্ষুনি করতেছি। ঈশা ওর আব্বুকে সবকিছু বলে। আর এইদিকে পুলিশ আকাশকে গাড়িতে তুলতে যাবে, তখনই ভার্সিটিতে 3টা কালো গাড়ি ঢুকে, যা দেখে পুলিশ আর বাকিরা সবাই ভয় পেয়ে যায়। কেননা এই গাড়ি করে শুধুমাত্র একের লোকেরাই ঘুরে, আর গাড়ির সামনে পিছনে একে লেখা থাকে। সেজন্য ওরা ভয় পেয়ে যায়। এই বসের গাড়ি এখানে? সেই জন্য ছেলেগুলো দৌড়ে গাড়ির কাছে যায়। বস, আপনি এখানে? তোরা নাকি এখানে কার সাথে ঝামেলা করেছিলি? কই বস? তাহলে এখানে পুলিশ কেন? আসলে বস, আর বলতে হবে? অফিসার, এই ছেলেটাকে ছেড়ে দিন আর আপনারা আসতে পারেন। পুলিশ আকাশকে ছেড়ে দিয়ে চলে যায়। বস আপনি ওকে ছাড়লেন কেন? তোদের সাহস কি করে হয় আমাকে প্রশ্ন করার? সরি বস। আর হ্যাঁ, কখনো যদি আমি শুনি তোরা কলেজে কারোর সাথে টিচ করেছিস, তাহলে কিন্তু। বস এবারের মতো মাফ করে দিন, আর কখনো করব না। এদের বস ওখান থেকে চলে গেল, আর ছেলেগুলো, যা দেখে সবাই অবাক। আর ইরা তখন ঈশাকে জিজ্ঞেস করে, তুই কাকে ফোন করছিলি? আমার আব্বুকে, কিন্তু এরা কোথা থেকে আসলো তা জানি না। তোর আব্বু আসতে কতক্ষণ সময় লাগবে? এই তো চলে এসেছে। ওদের গাড়ি যাওয়ার 5 মিনিট পরই আকাশের আব্বু 5টা গাড়ি নিয়ে ভার্সিটিতে আসে, সাথে করে 25 জন বডিগার্ড, আর ওদের হাতেও অস্ত্র। আর ওই গুলি দিয়ে 10 কিলোমিটার পর্যন্ত টার্গেট করা যায়। শাহজাহান চৌধুরী গাড়ি থেকে নেমেই আকাশের কাছে যায়। কিরে, তোর এই অবস্থা কি করে হলো? কার এত বড় সাহস? থাক, বাদ দাও। কি বাদ দিব? কার এত বড় সাহস যে তোর গায়ে হাত দেয়? তখনই ইরা দৌড়ে আসে। আঙ্কেল, আঙ্কেল, কে তুমি মা? আমি ঈশার বান্ধবী। ও তো আপনার ড্রাইভার। তাহলে ওর জন্য কেন এ আর সাথে ঝামেলা করলো? কি একের লোকের এই কাজ? ওদের তো আমি। আব্বু, আগে ভাইয়াকে হসপিটালে নিতে হবে। গার্ড ভাইয়াকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে চলো। ঈশা, আমিও কি আসবো? আসো। ইরা গাড়িতে উঠে তো অবাক, কেননা গাড়িগুলো বাহির থেকে যতটা সুন্দর, ভিতরে আরো সুন্দর। প্রতিটা সিটে মনিটর আছে, সাথে কয়েক রকমের বন্দুক আর বুলেট প্রুফ গাড়ি। এক কথায় এই গাড়ির ভিতর একদম নিরাপদ। কি বলে মুখে হাত দিয়ে দেয়। তোর কাছে এত টাকা মাত্র মনে হচ্ছে? আরে, আমি আর ভাইয়া যে গাড়ি করে আসি না, ওটার দাম 12 কোটি টাকা। ওই গাড়ির ভিতরে না পানি ঢুকতে পারে, আর ওই গাড়ির চাকায় কেউ গুলি করলেও চাকার কোনো ক্ষতি হবে না। তোমার বাবার কত টাকা হবে আনুমানিক? আবুর তো মোটামুটি 4000 কোটি টাকা হবে, আর আমার অ্যাকাউন্টে আছে 200 কোটি টাকা। সত্যি তুই কত লাকি। সত্যি তোর ড্রাইভারটা আজ আমার জন্য যা করলো না। তুই কি ভাইয়ার প্রেমে পড়ে গেলি নাকি? এই কথা বলাতে ইরা কিছুটা লজ্জা পায়। আরে বল না, আমি কাউকে কিছু বলবো না। সত্যি বলতে হ্যাঁ, কিন্তু তোর ভাইয়া আমাকে ভালোবাসে কিনা তার আগে জানতে হবে। ততদিন পর্যন্ত তুই কাউকে কিছু বলতে পারবি না। বলবো না, কথা দিলাম। এই জন্যই আমাদের সাথে আসা। এভাবে ওরা সারা রাস্তা কথা বলতে বলতে আকাশকে নিয়ে হসপিটালে চলে আসে। আকাশের আব্বু এমন অবস্থা করছে যেন মনে হচ্ছে আকাশের বিরাট বড় ক্ষতি হয়ে গিয়েছে, কিন্তু সেরকম কিছু হয়নি। সামান্য একটু মাথায় আঘাত পায়। কি আর করার, ডাক্তার আকাশকে ট্রিটমেন্ট করার জন্য ওটিতে নিয়ে যায় আর মাথায় ব্যান্ডেজ করে দেয়। ডক্টর, আমার ছেলে কেমন আছে এখন? এখন ভালো আছে, আপনি ওনাকে নিয়ে বাসায় চলে যেতে পারেন। ধন্যবাদ ডক্টর। আকাশকে নিয়ে ওর আব্বু বাসায় চলে আসে, আর এইদিকে ঈশার সাথে ইরাও আসে। 20 মিনিট পর ওনারা বাসায় চলে আসে। এইদিকে আকাশের আব্বু আকাশকে নিয়ে ওর রুমে চলে যায়, আর ইরা আর ঈশা বাড়ির গেট দিয়ে ঢুকে। ইরা তো হা করে তাকিয়ে আছে, কারণ এটা যে বাড়ি তা মনেই হচ্ছে না, কেননা বাড়িটা একটা রাজপ্রাসাদের মতো লাগছে। সত্যি রে,
তোদের বাড়িটা অনেক সুন্দর, আবার ভয়ও করছে। কেন? এই যে এদের হাতে অস্ত্রগুলো দেখে। আরে ভয়ের কিছু নেই, চল ভিতরে যাই। ঈশার সাথে ইরা থাকায় কেউই ইরাকে বাধা দেয়নি, কেননা এই বাড়িতে কোনো অপরিচিত কাউকে ঢুকতে দেওয়া হয় না। কিন্তু ঈশার বান্ধবী বলে কেউ আর ইরাকে আটকায়নি। ইরা, চলো আগে আমার রুমে আসো, ওখানে ফ্রেশ হয়ে নিচে নেমে সবার সাথে পরিচয় করিয়ে দিব। আর তোমার ভাইয়া রুমটা কোনটা? ভাইয়ার রুমে তো তুমি ঢুকতে পারবে না। কেন? আসলে ভাইয়ার রুমটা হাইটেক সিকিউরিটি দিয়ে তৈরি করা হয়েছে। তাহলে আমি তোমাকে বুঝিয়ে বলি, শোনো তাহলে। ভাইয়ার রুমে আমি, আব্বু, আম্মু শুধু প্রবেশ করতে পারি, কেননা আমরা দরজার পাশে দাঁড়ালে আমাদের পুরো শরীর স্ক্যান করে সিকিউরিটির সাথে ম্যাচ করলে দরজা খুলে যায়, আর তখন আমরা ভিতরে প্রবেশ করি। কিন্তু আমরা তিনজন ছাড়া যদি অন্য কেউ রুমে ঢুকে তাহলে সে 1 মিনিটের মধ্যে মারা যাবে। কি তাহলে আমি ঢুকবো না? আরে ভয় পেও না, আমি তোমার হাত ধরে রাখলে তোমার কোনো সমস্যা হবে না। যখনই আমি তোমার হাত ছেড়ে দিব ঠিক 1 মিনিটের মধ্যে তুমি মারা যাবে। আর আমি যদি আবার 59 সেকেন্ডের মাথায় তোমার হাত ধরে ফেলি তাহলে তোমার আর কিচ্ছু হবে না। মোট কথায় ওই রুমে যে ঢুকবে সে আমাদের 4 জনের স্পর্শ থাকলে হবে, নয়তো মারা যাবে। সবগুলো রুমে কি এই সিস্টেম? না, শুধু ভাইয়ার রুমে এই সিস্টেম। এইদিকে ইরা ভাবে এ যদি বাড়ির ড্রাইভার হয় তাহলে এর রুমে এত সিকিউরিটি থাকবে কেন। কি ভাবছি? কিছু না, আমি ফ্রেশ হয়ে আসি। এইদিকে ইরা ফ্রেশ হয়ে বেরিয়ে আসলে ঈশা ইরাকে নিয়ে আকাশের রুমের সামনে যায়, আর নিজের বডি এক্স-রে সিকিউরিটি দিলে দরজা খুলে যায়। সেজন্য ইরার হাত ধরে ঈশা রুমে ঢুকে দেখে আকাশ ঘুমোচ্ছে। সেজন্য আকাশকে আর না ডেকে ওরা রুম থেকে বের হয়ে যায়। তোর ভাইয়ের রুমটা তো সত্যি অনেক বড়। হ্যাঁ, সব রুম থেকে এই রুমটাই বড়। তাহলে আমি এখন যাই? এই প্রথম আমাদের বাড়িতে এসেছো, কিছু না খেয়ে চলে যাবে? আজ না, অন্য একদিন। কোনো কথা হবে না, চলো। ঈশা এক প্রকার ইরাকে টেনে নিয়ে ড্রয়িং টেবিলে আসে। ঈশা, এই মিষ্টি মেয়েটা কে রে? আগে খাওয়া শেষ করো, তারপর বাকি কথা হবে। এইগুলো আইটেম কে খাবে আঙ্কেল? এইদিকে ইরা এতগুলো খাবারের আইটেম দেখে বলে, এটা তো সামান্য, নাও খাবার খেয়ে নাও আগে। ওনারা খাবার শেষ করে নেয়, তখনই আকাশের আম্মু বলে ওঠে, এবার বলো এই মিষ্টি মেয়েটা তোর কি হয়? ও আমার বান্ধবী, আমরা সেম ক্লাসে পড়ি। আন্টি তাহলে আমি এবার আসি। আবার আসবে কিন্তু। ঠিক আছে। ইরা চলে যায়। এইদিকে আকাশের আম্মু বলে ওঠে, মেয়েটা সত্যি ভারী মিষ্টি, ওকে যদি আকাশের বউ করতে পারতাম। ওর নিয়ে কোনো টেনশন করো না, ধরে নাও তোমার বৌমা হয়ে গিয়েছে। সত্যি বলছিস তো? হ্যাঁ আম্মু। আকাশ কি এই মেয়েটাকে পছন্দ করে? ভাইয়া পছন্দ করে কিনা জানি না, তবে ইরা ভাইয়াকে অনেক পছন্দ করে। ওমা তাই? তাহলে তো ওদের বিয়ে খুব তাড়াতাড়ি দিয়ে দিতে হয়। কিন্তু তোমার ছেলে কি বলে তা তো আগে জানতে হবে। ওকে জিজ্ঞেস করে নিস তুই। এত তাড়া কিসের? আরো কয়েকটা মাস যাক, তারপর না হয়। তোর ভাইয়া সুস্থ হয়ে নিক আগে, তারপর কথা বলবো। আর ওদের পড়াশোনাও শেষ হোক। মা, আমি ভাইয়ার রুমে খাবার নিয়ে গেলাম। আচ্ছা যা। এইদিকে ঈশা আকাশের রুমে খাবার নিয়ে চলে যায়। তখনই ইরা আবার ফিরে আসে। আরে মামুনি, তুমি আবার? কোনো দরকার ছিল? আসলে আমি ফোনটা ফেলে রেখে এসেছি ঈশার রুমে। ঈশা তো ওর রুমে নেই। তাহলে কই গেল? ও তো ওর ভাইয়াকে খাওয়াতে গেল। তাহলে আমি ফোন নিয়ে আসি। ঠিক আছে যাও। ফোন নিতে ঈশার রুমে যায় আর দেখে ওর ফোন বেডের উপর পড়ে আছে। সেজন্য ফোনটা হাতে নেয় আর রুম থেকে বেরিয়ে আসে। তখনই ইরার কি যেন মনে হলো। যাই তো একবার দেখে আসি ঈশা কি করছে। সেজন্য ইরা আকাশের রুমের দিকে যায় আর দেখে ঈশা নিজের হাতে আকাশকে খাইয়ে দিচ্ছে। সত্যি আকাশ ওদের বাড়ির ড্রাইভার, কিন্তু ঈশাকে নিজের ভাইয়ের মতো মনে করে।
আর ঈশার আম্মু আকাশকে নিজের ছেলের মতো করে দেখে। যদি আমি আকাশের বউ হয়ে আসি তাহলে কি ওনারা আমাকে এই বাড়িতে থাকতে দেবে নাকি? আকাশ আমাকে নিয়ে নতুন ফ্ল্যাটে উঠবে? সত্যি আকাশ ওদের বাড়ির ড্রাইভার, কিন্তু ঈশা ওকে নিজের ভাইয়ের মতো করে দেখে। আর ঈশার আম্মুও তো আকাশকে নিজের ছেলের মতো করে দেখে। যদি আমি আকাশের বউ হয়ে আসি তাহলে কি ওনারা আমাকে এই বাড়িতে থাকতে দেবে, নাকি আকাশ আমাকে নিয়ে নতুন ফ্ল্যাটে উঠবে? এসব ভাবতে থাকে ইরা। তখনই আকাশ বলে ওঠে। দরজার সামনে কে দাঁড়িয়ে আছে? এই কথা বলাতে ইরা কিছুটা চমকে ওঠে। আরে ইরা তুই ভিতরে আয়। ভিতরে ঢুকবো কিভাবে? ভিতরে ঢুকলেই তো বিপদ। আরে 1 মিনিটে কিছু হবে না, আয় ভিতরে। ঈশা বলাতে ইরা গিয়ে ঈশার পাশে বসে আর ওর হাত ধরে রাখে। আবার ফিরে এলি যে, নাকি আজকের দিনটা এখানে থাকবি? আসলে ফোনটা তো রুমে রেখে চলে গিয়েছিলাম, সেজন্য এখন নিতে আসছি। ও তুই বস, আমি নিচে থেকে আসছি। বলে ঈশা বেরিয়ে যায় রুম থেকে। যদিও এটা ঈশার প্ল্যান ছিল, কেননা ঈশা চেয়েছিল ওরা দুজনে যেন একসাথে কিছুটা সময় কাটাতে পারে। আর এইদিকে ইরারও ভয় করছে, কেননা 1 মিনিটের মাত্র 25 সেকেন্ড বাকি আছে। যদিও এই ব্যাপারটা আকাশ ঠিকই খেয়াল করে, সেজন্য আকাশ ইরার হাতটা ধরে। আকাশের এই ছোঁয়াতে ইরার অনেক ভালো লাগা কাজ করছিল। এখন কেমন লাগছে আপনার? আমি তো ভালো আছি, শুধু শুধু আমাকে হসপিটালে নিয়ে গেল। কিন্তু আপনি এখানে কেন? আসলে আমি আপনাকে দেখতে এসেছি। আমাকে দেখার কি আছেন? আপনি আমার জন্য যা করলেন, কিন্তু আপনাকে দেখে বোঝাই যায় না আপনি 4-5টা লোককে একাই মারতে পারবেন। কিন্তু ওদের হাতে কেন মার খেতে গেলেন? আমি তো মারপিট জানি না, বা কখনো করা হয়নি। আচ্ছা, আমি তাহলে আসি, আবার দেখা হবে। ঠিক আছে। এইদিকে ইরা বেরিয়ে যায়। অন্যদিকে বস, আপনি কেন ওই ছেলেটাকে ছাড়িয়ে দিলেন? ওপর থেকে নির্দেশ এসেছে সেই জন্য। কি বলছেন? ওই ছেলেটা বাঁচানোর জন্য উপর থেকে সুপারিশ করবে? ছেলেটা তো একদম সহজ সরল। যা হয়েছে ভুলে যা। কলেজে গিয়ে কোনো খারাপ কাজ করা যাবে না। ঠিক আছে। পরের দিন আকাশ ঈশাকে নিয়ে বেরিয়ে পড়ে ভার্সিটির দিকে। পথেই ইরার সাথে দেখা। ভাইয়া গাড়ি থামা। কেন রে, গাড়ি কেন থামাবো? ওই দেখ ইরা দাঁড়িয়ে আছে, ওকে উঠিয়ে নে। সেজন্য আকাশ গাড়ি থামায় ইরার সামনে গিয়ে। আয় ভিতরে আয়। আমার অন্য একটা গাড়িতে করে চলে যাব। তোর গাড়ির কি হলো? চাকা পাঞ্চার। অন্য গাড়ি করে কেন যাবি? এই গাড়িতে উঠে আয়। সেজন্য ইরাও গাড়িতে উঠে ঈশার পাশে বসলো। আকাশ গাড়ি চালাতে থাকে আর ইরা গাড়ির সামনের গ্লাসে আকাশকে দেখছে। যদিও আকাশ এটা খেয়াল না করলেও ঈশা ঠিকই খেয়াল করলো। পালিয়ে যাচ্ছে না, পরেও দেখার সময় পাবি। কথা শুনে ইরা অনেক লজ্জা পায়। ওই দেখছিলাম আমি। একটু আগেই তো দেখছিলি। কে কি দেখেছিল? ইরা তোকে দেখছিল। কি? না মানে আমি গাড়ির সামনে ওই পুতুলটাকে দেখেছিলাম। এবার নাম ঈশা। ঈশা নামবে কেন? আরে ভার্সিটিতে চলে এসেছি। ইরা চারপাশে তাকিয়ে দেখে। ও তাই তো, কখন যে চলে এসেছি বুঝতেই পারিনি। দেখার মধ্যে মগ্ন থাকলে দেখবি কি করে? ওদের কথায় আকাশ ভ্রু কুচকে ওদের দিকে তাকায়। আপনার তাকানো শেষ হয়ে এবার চলুন। আকাশ ওদের নিয়ে গাড়ির থেকে বের হয়। তখনই ওই দিনের ছেলেগুলো এসে সামনে দাঁড়ায়। ওই হিরো এক একদিন এক একটা মেয়েকে নিয়ে ঘুরে, আমাদের মতো একটু দিতে পারো। কালকের মতো কি শুরু করেছেন? কাল তোর জন্য বস আমাদের অনেক কথা শুনিয়েছিল। আজকে তো তোকে আর এই 2টা মেয়েকে সবার সামনে কাপড় খুলে ঘোরাবো। ওদের এসব খারাপ কথা শুনে ইরা আর ঈশা দুজনেরই চোখে পানি এসে যায়। ইরা কাঁদছে লজ্জায় আর ঈশা কাঁদছে এভাবে সবার সামনে নিজের ভাইকে নিয়ে এমন খারাপ কথা বলার কারণে। এখনো কি কিছু বলবি না? এই ছেলে কি বলবে? মরা থেকে বাঁচতে চাইলে এখনই শার্ট প্যান্ট খুলে হাঁট। আর সুন্দরী, তোমরাও শুরু করো। আকাশের অনেক রাগ উঠে যায় ইরা আর ঈশাকে নিয়ে এমন কথা বলার জন্য।
সেজন্য আকাশ একাই ওদের 10 জনকে মেরে মাটিতে শুইয়ে দেয়। আর এটা দেখে ভার্সিটির সবাই অবাক। ইরা তো অবাক, কেননা ইরা আর ঈশাকে খারাপ কথা বলায় আকাশ ওদের মেরে এভাবে মাটিতে শুইয়ে দিল। আমাকে বলছিস তাতেও কিছু করিনি, কিন্তু আমার বোন আবার আমার বা যদি কখনো চোখ তুলে তাকাইছিস তাহলে আর ভালো হবে না রে। তোর এত বড় সাহস, একে আর লোকের গায়ে হাত! তোকে তো কেউ বাঁচাতে আসবে না। তাই নাকি? দেখি তোদের কত ক্ষমতা আছে। কাকে কাকে নিয়ে আসবি এখানে, নিয়ে আয়। আজ আমিও দেখবো তোরা কি করতে পারিস। ছেলেগুলো কাকে কাকে যেন ফোন করে, কিন্তু আকাশও কম না। ও শুধু ফোন বের করে কাকে যেন কল করে কথা বলে, আবার রেখে দেয়। 10 মিনিট অপেক্ষা কর, তোকে আজকে পুলিশও বাঁচাতে পারবে না। এইদিকে ইরা আর ঈশা তো ভয়ে শেষ। ওর ভাই কেন যে এদের সাথে লাগতে গেল। তোর আব্বুকে ফোন দে, তোর আব্বুকে ফোন কর। আব্বুকে বলে আব্বু পুলিশ নিয়ে আসবে, কিন্তু পুলিশ ওদের কিছুই করতে পারবে না। এইদিকে 10 মিনিট পর ভার্সিটির দিকে 15টা কালো গাড়ি ঢুকে। আর একটা গাড়িতে 10 জন করে লোক হবে, আর সবার হাতে সব আধুনিক অস্ত্র। তা দেখে সবাই ভয়ে শেষ, কিন্তু আকাশ ওদের দিকে তাকিয়ে হাসছে। ওই হিরো, তোর কি মরার ভয় নেই নাকি? এতগুলো লোককে দেখে তোর ভয় করছে না? কিং কখনো ভয় করে না। একে এখনই শেষ করে দে। বসের কথায় এরা যেই না গুলি করতে যাবে তখনই 3টা হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায়। এখন আর কেউ আকাশের দিকে না তাকিয়ে ওই হেলিকপ্টারগুলোর দিকে তাকিয়ে আছে। ছেলেগুলোর বস ভাবতে থাকে, এখন আবার কে আসলো। এই তোরা দাঁড়া, এটা তো দেখে মনে হচ্ছে আমাদের মেইন বসের। আমাদের কি সৌভাগ্য যে আমরা আমাদের বসকে দেখতে পাবো। সত্যি আমাদের অনেক সৌভাগ্য। একটু পর হেলিকপ্টার দিয়ে 15 জন লোক নামলো। ওরা সংখ্যায় 15 জন হলেও 500টা ছেলেকে মেরে ফেলা ওদের কয়েক মিনিটের কাজ। আর ওদের পোশাক দেখলে যে কোনো সাধারণ মানুষ তো দূরের কথা, মাফিয়াও ভয় পেয়ে যাবে। 15 জনের সাথে আরো 2 জন ছেলে নামলো, যদিও ছেলে দুটোর চেহারা দেখা যাচ্ছে না। বস, ওনার চেহারা তো দেখা যাচ্ছে না। আরে আসতে বলো, শুনতে পেলে এখানেই প্রাণটা যাবে। দুটো ছেলের পরিচয় হলো ওরাই মাফিয়া, আর ওদের উপর আরো একজন আছে যাকে আপনারা আস্তে আস্তে চিনবেন। ছেলে দুটোর মধ্যে একজন SH আর আরেকজন RU। এটা হচ্ছে ওদের নামের অক্ষর। এখানে এত লোকজন কেন? ছেলেগুলোর বস বলতে লাগলো, বস, এই ছেলেটার জন্য আমাদের অনেক কিছু করতে হয়েছে। ও আমাদের ছেলেদের মেরেছে, সেই জন্য ওকে মেরে ফেলতে এসেছি। এই কথা শুনে ইরা তো প্রায় কেঁদে দেওয়ার অবস্থায়, কেননা যাকে ভালোবাসে তাকে ভালোবাসি কথাটা বলার আগেই তাকে হারাতে হচ্ছে। এইদিকে ঈশা কান্না করতে লাগলো, প্লিজ আমার ভাইয়াকে ছেড়ে দিন, আমি আপনাদের কাছে হাত জোড় করছি। এই ছেলেটার মুখ থেকে কাপড়টা সরা, দেখি কে এই ছেলে। RU এর কথায় একটা ছেলে গিয়ে আকাশের মুখ থেকে কাপড়টা সরালে হেলিকপ্টারে করে আসা সবাই একটু ভয় পায়। আরে এ আমরা কাকে দেখছি? ওরা এখানে না দাঁড়িয়ে ওখান থেকে চলে যায়, আর ওদেরও চলে যেতে বলে। 1 মিনিটের মধ্যে পুরো ক্যাম্পাস খালি হয়ে যায়, আর সবগুলো মাফিয়াও ওদের কথায় চলে যায়, কেননা ওরা ভালো করে জানে SH আর RU এর মুখের উপর কথা বললে এখানেই ওদের মরতে হবে। সেই জন্য ওরাও কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। ওরা চলে গেলে ইরা দৌড়ে গিয়ে আকাশকে জড়িয়ে ধরে। ইরার এরকম জড়িয়ে ধরাতে আকাশ একটু অবাক হয়। আরে আরে করছেন কি? ছাড়ুন, সবাই দেখছে তো। দেখুন, আমার কিছু যায় আসে না, আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনি আমার সাথে ফ্যান করছেন না তো? সত্যি ভাইয়া, এরা তোকে অনেক ভালোবাসে। ওই দিন আমাদের বাসায় শুধুমাত্র তোকে দেখার জন্যই গিয়েছিল। ঈশার কথা শুনে আকাশ এবারে নিজেকে অপরাধী মনে হচ্ছে, কেননা আকাশ ভেবেছে ইরা হয়তো ফান করছে। কিন্তু যখন বুঝতে পারলো তখন আকাশও ইরাকে জড়িয়ে ধরলো আর বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি তো ড্রাইভার, সেই জন্য তুমি আমাকে মেনে নেবে কিনা সেই জন্য তোমাকে বলা হয়নি। তুমি ড্রাইভার হও আর যাই হও, আমি শুধু তোমাকেই ভালোবাসি। চলো তাহলে আমরা ওখানে গিয়ে বসি। ভাইয়া, ওরা তোর মুখ দেখে এভাবে ভয় পেল কেন?
আমি তো ভেবেছি এই বুঝি আমি আমার ভাইয়াকে হারিয়ে ফেলবো। বলে আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। যদি অন্য কোনো মেয়ে আকাশকে জড়িয়ে ধরতো তাহলে ইরা এতক্ষণে ওর চুলের মুঠি ধরে আছাড় মারতো, কিন্তু ঈশা ধরাতে আর কিছু বলেনি। তবুও ইরার মনে একটা সংকট থেকেই যায়, কেননা একটা ড্রাইভারের জন্য কি কেউ এভাবে কাঁদবে? আজকের ঘটনা যেন কেউ না জানে, ঠিক আছে বোন? বাসায় কিন্তু একদম কিছু বলবি না। ঠিক আছে। ইরা চলো। কাল একটু আব্বুর অফিসে অথবা আমাদের বাসায় আসবে। কেন? আব্বুর সাথে তোমার পরিচয় করিয়ে দেব। ঠিক আছে, কালকে তাহলে আমি আসবো। তাহলে এখন আসি, আর সাবধানে থাকবে। আচ্ছা। ওরা বাড়িতে চলে আসে। আম্মু তুমি কোথায়? কেন, কি হয়েছে? তুমি জানো আজকে ভার্সিটিতে কি হয়েছে? কি হয়েছে? কে আকাশ ইশারায় মানা করছে না বলার, কিন্তু ঈশা তো শুনছেই না। জানো আম্মু, আজকে না ইরা ভাইয়াকে প্রপোজ করছে। সত্যি? তাহলে ওই মিষ্টি মেয়েটা আমার ছেলের বউ হবে? তার মানে তোমরা আগে থেকে সব ঠিক করে রেখেছো? তখনই আকাশের আব্বুর আগমন হয়। কে কি ঠিক করে রেখেছে? আমি বলছি, এই দিন যে একটা মেয়ে এসেছিল ঈশার সাথে, আর আমি তো তোমাকে বলছি মেয়েটাকে আমাদের বাড়ির বউ করব। আজ জানতে পারলাম ওরা একজন আরেকজনকে ভালোবাসে। তাহলে ওদের পরিবারের একসাথে কথা বলে বিয়ের তারিখ ঠিক করে ফেলি। এখন না, কাল ওদের বাড়িতে যেতে বলেছে। আগে ওখানে গিয়ে কথা বলি, তারপর দেখি কি হয়, এসে তোমাদের জানাবো। ঠিক আছে, কিন্তু মেয়েটা আমাদের টাকা পয়সা দেখে আবার তোকে ভালোবাসেনি তো? তুমিও যে কি বলো না বউ। কেন? এমনটা তো প্রায় সময় দেখা যায়। ও এমন মেয়ে না বউ। ভাইয়া সত্যি বলছে? এমনকি ইরা তো জানি না ভাইয়ার পরিচয়। মানে? তাহলে আমি তোমাকে বুঝিয়ে বলি, ভার্সিটি সবাই জানে ভাইয়া আমার ড্রাইভার, আর ইরাও তাই জানে। আর ইরা কিন্তু ভাইয়াকে দেখে পছন্দ করছে, আর এমনকি ইরা তো এটাও জানে না ভাইয়া একটা পরিবারও আছে। তাহলে তো বোঝা যায় তোর কথা সত্যি। আকাশ, কাল তুই যা, দেখ ওনারা কি বলে, তারপর না হয় আমাকে জানাস। ঠিক আছে, তাহলে এবার গিয়ে একটু ফ্রেশ হয়ে আসি। সবাই যে যার রুমে চলে যায়। আকাশ ফ্রেশ হয়ে এসে দেখে একটা আননোন নাম্বার থেকে ফোন দিয়েছে। সেজন্য আকাশ ফোনটা রিসিভ করে। হ্যালো, কে বলছেন? আরে আমি বলছি। আমি টাকারকে। আর তাছাড়া এই নামে তো আমি কাউকে চিনি না। আচ্ছা, আপনার জিএফ আছে? কেন? বলেন না। হ্যাঁ আছে তো, কয়েক ঘন্টা আগেই হয়েছে। এই কথা শুনে ইরা নিশ্চিত হয় যে আকাশ আর যাই হোক না কেন কোনো মিথ্যে বলে না, কেননা অন্য কোনো ছেলেকে এতক্ষণে এই কথা বললে ওরা সিঙ্গেল বলতো নিজেকে, কিন্তু আকাশ ওদের থেকে আলাদা। ফোনের ওপাশ থেকে আকাশ হ্যালো হ্যালো করেই যাচ্ছে, কিন্তু ইরা কোনো কথা না বলেই কল কেটে দেয়। কি আজব মেয়ে, কিছু না বলি কলটা কেটে দিল। ধুর, তাতে আমার কি? আমার তো ভালোবাসার মানুষ আছে, কিন্তু ওর নাম্বার তো আমার কাছে নেই। থাকলে হয়তো ওর সাথে কথা বলে রাতটা পার করে দিতাম। একটা কাজ করলে হয় না, ঈশার থেকে নাম্বার নিলেই তো হচ্ছে। সেজন্য আকাশ রুম থেকে বের হয়ে ঈশার রুমের কাছে যায়। ঈশা, ঈশা। এভাবে শাড়ির মতো চেঁচাচ্ছিস কেন? কি আমি স্যার? তা নয় তো কি, রাত 2টায় কি প্রয়োজনটা পড়লো তোর শুনি? আমার একটা নাম্বার লাগবে। ও, কার নাম্বার লাগবে? এর নাম্বারটা একটু দে না বোন। দিতে পারি, কি খাওয়াবি বল? লাগবে না, সকালে ওদের বাড়িতে গেলে নাম্বার নিয়ে নিতে পারবো। তাহলে আমার কাছে কেন এসেছিস? যা ভাগে এখান থেকে। যাচ্ছি তো, এভাবে চেঁচাচ্ছিস কেন? সারাক্ষণ শুধু খাই খাই খাই। বিয়ের পর তো বরকে ভিক্ষা করতে হবে তোর জন্য। ভিক্ষা করলে করবে, তাও তোর কাছে ভিক্ষা চাইবো না। তোকে আমি ভিক্ষাও দেব না। যা ভাগ এখন, আমি ঘুমাবো। আকাশ নিরুপায় হয়ে ওর রুমে চলে আসে আর ভাবতে থাকে। ওর অ্যাকাউন্টে 200+ কোটি টাকা আছে, তারপরও আমার থেকে টাকা চায়। দেখলেন তো, নিজের টাকা খরচা করতেই চায় না। সে যাই হোক, এখন ঘুমাই, সকালে আবার ইরাদের বাসায় যেতে হবে। পরের দিন সকালে আকাশ রেডি হয়ে বাড়ির থেকে বের হয়। 30 মিনিট পর ইরাদের বাড়ির ভিতর ঢুকে আকাশ দেখলো ওখানে ইরা ও ইরার আব্বু বসে আছে।
সাথে আরো কয়েকজন লোক। কিন্তু আকাশ ওখানে কিছু কিছু লোককে চিনে, কিন্তু এখানে কি হচ্ছে তা আকাশের অজানা। তুমি কে? তোমাকে তো চিনলাম না। আসলে আঙ্কেল আমি আকাশ যখনই কথাটা বলতে যাবে ঠিক তখনই ইরা আকাশকে ইশারায় চুপ থাকতে বলে। কি হলো বলো। আসলে আঙ্কেল এরা আমাকে আসতে বলেছিল। তাহলে বসো, আর এনাদের সাথে পরিচয় করিয়ে দেই। ইনি হলো মিস্টার মাসুদ, আর এ হলো রবিন। চৌধুরী কোম্পানিতে কাজ করে, আর ওর সাথেই ইরার বিয়ের কথাবার্তা বলতে এসেছে। কথাটা শুনে আকাশের বুকের ভিতর একটু মোচড় দিয়ে উঠল। কি বলছেন কি আঙ্কেল? এরা তো আমাকে কিছু বলেনি। এ ব্যাপারে এরাও কিছু জানে না। আকাশের এখন বুঝতে বাকি রইল না যে ইরা এই ব্যাপারে কিছু জানে না, নয়তো অবশ্যই আকাশকে বলতো। তাহলে রবিন, তোমরা এখন আসো, আমরা না হয় কিছুদিন পর বিয়ের দিন তারিখ ঠিক করব। ঠিক আছে আঙ্কেল। রবিন ওর আব্বুকে নিয়ে ওখান থেকে চলে যায়। তখনই ইরা বলে ওঠে, আব্বু তুমি কিন্তু কাজটা ঠিক করলে না। কি কাজের কথা বলছিস তুই? আমাকে না জানিয়ে তুমি আমার জন্য পাত্র দেখতে পারো না? ছেলেটা ভালো, আর তাছাড়া ভালো চাকরিও করে, মাসে 2 লক্ষ টাকা বেতন, তোকে সুখী রাখবে। দেখো আব্বু, টাকাই সব কিছু না। তোর কি ছেলে পছন্দ হয়নি? আব্বু আমি আকাশকে ভালোবাসি, আর আমি ওকেই বিয়ে করব। তা এই ছেলেটা কি করে? আব্বু ও চৌধুরী বাড়িতে থাকে, আর ওনার মেয়ে ঈশা আমার বান্ধবী, আর ও ঈশার ড্রাইভার। কি আমি শেষ পর্যন্ত কি না একটা ড্রাইভারের সাথে আমার মেয়ের বিয়ে দিব? ড্রাইভার বলে কি আমরা মানুষ নয়? যেদিন অনেক টাকা বেতনের চাকরি পাবে ওই দিন আমার কাছে আসবে। কি বলছো এইসব? ঠিকই বলছি, আমি চাই না আমার মেয়েকে একজন ড্রাইভারের হাতে তুলে দিতে। ঠিক আছে আঙ্কেল, তাহলে আমাকে 1 মাস সময় দিন। তোমাকে আমি 6 মাস সময় দিলাম। এর মাঝে যদি কিছু করতে পারো তাহলে আমি ইরাকে তোমার হাতে তুলে দিব, নয়তো তুমি ইরাকে হারাবে। ঠিক আছে, কিন্তু ততদিন পর্যন্ত কি ইরার সাথে দেখা করা বা কথা বলা যাবে? হ্যাঁ, করতে পারো। ঠিক আছে, তাহলে 6 মাসের ভিতরেই আমি আপনার সামনে আসবো। এই কথা বলে আকাশ ওখান থেকে চলে আসে। এইদিকে আকাশ ভাবে কি জন্য গিয়েছে আর কি হয়ে গেল। তবে যাই হোক, ইরার আব্বুকে কখনো আমার আসল পরিচয় দেওয়া যাবে না। আর এইদিকে ইরা ভাবে, আব্বু এটা কি করলে? বাড়িতে এনে আকাশকে এভাবে অপমান না করলেও পারতে। আমার জন্য সব হয়েছে, কেন যে ওকে আসতে বললাম? এদিকে আকাশ ওদের অফিসে চলে আসে আর ওর আব্বুকে সব কথা বলে। আকাশের আব্বু তো কথাগুলো শুনে অনেক রেগে যায়। ওই লোকটার এত বড় সাহস, তোকে অপমান করে। ওই লোকটার কোম্পানি আমি 1 সপ্তাহের মধ্যে ডুবিয়ে দিব। না আব্বু, আমি তো ভুল কিছু করিনি। কোনো বাবাই তো চাইবে না তার মেয়েকে কোনো ড্রাইভার হাতে তুলে দিতে। তাই বলে আচ্ছা আব্বু, তুমি কি পারবে ঈশাকে কোনো ড্রাইভার হাতে তুলে দিতে? যদি ছেলেটা সত্যি ঈশানকে ভালোবেসে থাকে তাহলে ছেলেটা বেকার হলেও আমার কোনো আপত্তি নেই। কেননা আমার মেয়ে কি টাকার অভাব আছে, না আমার অভাব আছে? হ্যাঁ, আকাশ ভাবছে যদিও আব্বু কথাগুলো খারাপ বলেনি, তবুও আকাশ ওর আব্বুকে বুঝিয়ে অফিস থেকে চলে আসে বাড়িতে। আর বাড়িতে আসতেই ঈশার বকবক শুরু হয়ে গেল। ভাইয়া কি বলবো, ওনারা আরে এমনিতেই পরিচয় হতে গিয়েছি। ভাইয়া কিন্তু তোকে এত শুকনো দেখাচ্ছে কেন? কই মান্না, কই মান্না খেতে চাইলে এখন যা, আমি ঘুমাবো। যাচ্ছি। ঈশা চলে গেল। আকাশ ভাবছে কি করবে এখন। ওর আসল পরিচয় ইরাকে দেওয়া যাবে না। পরের দিন সকালে আকাশ ঈশাকে নিয়ে ভার্সিটিতে যায়। তখনই ইরা আকাশকে ডাক দেয়। তখন আকাশ ঈশাকে ওর ক্লাসে পাঠিয়ে দিয়ে ইরার সাথে একটা গাছের নিচে বসে। তুমি কোনো চাকরি জোগাড় করতে পেরেছো? আমার তো চাকরি আছে, তাহলে নতুন করে চাকরি করার কি দরকার? তুমি তো দেখতেই পাচ্ছ আব্বু একজন ড্রাইভারের সাথে কখনো আমার বিয়ে দিবে না। এখন আমি কি করব বলো? আমি বলি কি, আমি তোমাকে 2 কোটি টাকা দিচ্ছি, তুমি একটা ব্যবসা করো, তাইলে আর আব্বু কোনো আপত্তি থাকবে না। চুপ করে আছো কেন? দেখো বিয়ের পর তো আমাদের সব কিছু তোমারই হয়ে যাবে, আর তোমার সব কিছু আমার। তাহলে আমার কাছ থেকে টাকা নিতে তোমার এত সমস্যা কোথায়? তবু তোমার কাছ থেকে টাকা নেওয়াটা কি ঠিক হবে?
তোমাকে ভাবতে হবে না, আমি 3 মাসের মধ্যে টাকার ব্যবস্থা করে ফেলবো। আর তোমাকে টাকা দিলে তুমি যে কোনো একটা ব্যবসা করে নিও, তারপর আর আব্বু মানা করতে পারবে না। ওই দিনের মতো আকাশ ইরার সাথে কথা বলে বাসায় চলে আসে আর ভাবতে থাকে সত্যি ভাগ্য করে একটা জিএফ পেয়েছি যে তার বয়ফ্রেন্ডকে পাওয়ার জন্য সব করতে পারে। এভাবে কিছুক্ষণ ভাবতে থাকে আকাশ আর ইরাকে ফোন করে ওর সাথে অনেকক্ষণ কথা বলে ফোন রেখে দেয়। পরের দিন সকালে আকাশ ভার্সিটিতে যায়, তবে এখন আর ভার্সিটিতে আগের মতো কাউকে র্যাগিং করা হয় না। সবসময় শান্ত থাকে ভার্সিটিটা। এখন আর কেউ কাউকে কোনো ধমক দেয় না, কেননা ভার্সিটিতে এইগুলো করা একদম নিষেধ। আকাশ ওর রুমে গিয়ে দেখে শাকিল আর অন্তর ওর জন্য রুমে বসে আছে। ওদের এভাবে দেখে আকাশ অনেক চমকে যায়। আরে তোরা এখানে? আসতে কি সমস্যা হয়ে গেছে? আরে কি চাই বলিস? অনেকদিন দেখা হয় না, সেজন্য একটু দেখতে আসলাম। তা সব কিছু ঠিকঠাক আছে তো? আকাশের মুখে এমন কথা শুনে শাকিল আর অন্তর অবাক, কেননা আকাশ কারণ ছাড়া এমন কথা বলে না। তার মানে তুই সব জানতি? তোরা হয়তো ভুলে গেছিস আমি কে। না বলিনি, কিন্তু ওটা তো আমি আর শাকিল ছাড়া অন্য কেউ জানে না। আরও একজন আছে, আরও একজন জানে এই ব্যাপারটা। কি? সেজন্য যা করার সাবধানে করতে হবে, আর পারলে ওকে। বুঝেছি। তোরা যখন এসেই পড়েছিস তাহলে তোদের ভাবির সাথে পরিচয় করে দিই। কি তুই আবার প্রেমে পড়েছিস? কেন, আমি কি প্রেম করতে পারি না? পারিস, কিন্তু উনি কি তোর আসল পরিচয় জানে? আর তোর কি অতীতের ব্যাপারে? এখন পর্যন্ত না। চল তোদের ওর সাথে পরিচয় করে দিই, কিন্তু ওর তো এখন ক্লাস টাইম, 30 মিনিট অপেক্ষা করতে হবে। আমার না অনেক খিদে লেগেছে, খেতে খেতে 30 মিনিট এমনিতে কেটে যাবে। সেজন্য আকাশ ওদের নিয়ে ক্যান্টিনে চলে যায়। আর এই ফাঁকে আকাশ ইরাকে একটা মেসেজ করে দেয় যেন ক্লাস শেষ হলেই ক্যান্টিনে চলে আসে। এইদিকে ওরা তিনজনে কথা বলতে থাকে, আর ওইদিকে ইরা ঈশাকে নিয়ে ক্যান্টিনে আসে। দূর থেকে আকাশকে দেখে ইরা গিয়ে আকাশের পাশে বসে, আর ঈশা ইরার পাশে বসে। ইরাকে দেখে শাকিল অন্তর চমকে উঠে। আরে ভাই। বলার আগেই আকাশ ওদের দুজনের মুখ চেপে ধরে আর কানে কানে বলে, এরা যেন বইতে না পারে, মনে থাকে যেন। ওকে। আরে শাকিল আর অন্তর ভাইয়া, আপনারা কেমন আছেন? ভালো আছি, তুই কেমন আছিস? জি ভালো। অন্তর ভাইয়া চুপ কেন? ও একটু শক্টের মধ্যে আছেন, ঠিক হয়ে যাবে। তুই ওনাদের চিনিস? এরা দুইজন হলো ভাইয়ার বন্ধু, আর বন্ধু বললে ভুল হবে, ভাইয়া জানের জিগার দোস্ত। হাই ভাইয়া, কেমন আছেন? আর আপনারা আমার দিকে তাকিয়ে কি ভাবছেন? সে একই চেহারা। কি? ও কিছু না, তোমাকে এখানে এনেছি ওদের সাথে পরিচয় করে দিতে। পরিচয় তো হলাম, এবার যাওয়া যাক। তুমি কিছু খাবে না? ঈশা, তুইও কি কিছু খাবি না নাকি? বাসায় গিয়ে খাবো, আর ইরাও আমার সাথে যাবে। কি, তুমি বাসায় যাবে? হ্যাঁ যাব তো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তুমি বাসায় আসো, তখন না হয় কথা হবে। আমার তো আসতে দেরি হবে। তাহলে আমি ঈশার সাথে যাচ্ছি, তবে সন্ধ্যার সময় বেরিয়ে আসবো, ঠিক আছে? তাহলে আমরা যাই। এদিকে ইরা ঈশা ওরা দুজনেই ক্যান্টিন থেকে বেরিয়ে যায়। তখনই অন্তর বলে ওঠে, দোস্ত তোর কষ্ট হচ্ছে না এগুলো দেখে? কষ্ট হবে কেন, আমার তো কোনো কষ্টই হচ্ছে না। তোরা আজকে আমার বাসায় যা। ঠিক আছে, কিন্তু তুই? আমি একটু পরে আসবো। শাকিল অন্তর গেটের সামনে এসে দেখে ইরা আর ঈশা দাঁড়িয়ে আছে, সাথে কয়েকটা ছেলে। সেজন্য ওরাও ওখানে যায়। ঈশা, কি হয়েছে এখানে? দেখো না ভাইয়া, এরা আমাদের অনেক খারাপ কথা বলছে, সাথে ইরাকেও। তোর সাহসটা কম না, তুই কার বোনের দিকে তাকিয়েছিস? এই কথা শোনার সাথে সাথে শাকিল ওই ছেলেটার গলা চেপে ধরে। কথা বলে শাকিল আর অন্তর ওদের মারতে থাকে। একে একে ওরা দুজনে 8 জনকে মেরে মাটিতে শুইয়ে দেয়। আর অন্যদিকে আকাশ পিছনের গেট দিয়ে ভার্সিটি থেকে চলে যায়। ওই ছেলেগুলোর মধ্যে একটা ছেলে পুলিশকে ফোন করে, আর পুলিশ ভার্সিটিতে চলে আসার আগেই শাকিল ইরা ও ঈশাকে গাড়িতে উঠিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। দেখুন, এ ছেলে দুইটা আমাদের মেরেছে। দেখুন, আমাদের কোনো দোষ নাই, ওরা মেধাদের খারাপ ব্যবহার করছিল, সেজন্য ওদের মেরেছে। এরা মিথ্যে বলছে স্যার। আমরা সত্যি বলছি। এ মিথ্যা বলছে, কে সত্য বলছে এ তো থানায় নিয়ে গেলেই টের পাবে।
দেখুন অফিসার, ভালো হবে না বলে দিচ্ছি। আমাদের ছেড়ে দিন, নয়তো আপনার কি ক্ষতি হবে তা আপনি নিজেও জানেন না। এই তোর ব্যাপারে নিয়ে এইদিকে আকাশ জানতে পেরে সবকিছু ঠিক করে রেখেছে। পুলিশ ওদের থানার ভিতরে নেওয়ার আগেই একটা কল আসে, আর ওটা রিসিভ করেই শাকিল আর অন্তরকে ছেড়ে দেয়। বলেছিলাম না আমাদের কিছু করতে পারবেন না। ওখানে কয়েকটা গাড়ি এসে শাকিল আর অন্তরকে আকাশের বাসার সামনে নামিয়ে দিয়ে যায়। ওরা বাড়ির ভিতরে চলে যায়। ইরা আর ঈশার সাথে ওরা কথা বলতে থাকে। ঈশা আকাশ আর ইরার লাভ স্টোরি বলতে থাকে। অন্যদিকে আকাশ অফিসে আসে কিছু কাজে, কেননা আজকে ওদের কোম্পানিতে কিছু ডিল ফাইনাল করতে হবে, সেজন্য আজকে আকাশের এখানে আসা। আকাশ সব ফাইল নিয়ে বোর্ড রুমে চলে যায়। বোর্ড রুমে অনেক লোকজন ছিল, যাদের মধ্যে অনেকে আকাশকে চিনে না, আর নাই আকাশ ওদের চিনে। কিন্তু ওখানে দুটো লোককে আকাশ ভালো করে চিনে, সেজন্য আকাশ একটু মুখটা লুকিয়ে ফেলে ক্যাপ দিয়ে, কারণ ওরা যদি আকাশের পরিচয় জেনে যায় তাহলে সমস্যা আছে। আকাশ ওখানে কোনো রকম ফাইল নিয়ে ডিলের সবকিছু রেডি করে ফাইলে সাইন করে আকাশ ওর আব্বুকে সব বুঝিয়ে ওখান থেকে চলে আসে। আর ভাবতে থাকে এটা কি হলো, যাদের থেকে লুকিয়ে থাকতে চায় তারাই আমার সামনে চলে আসে। আর এইদিকে আকাশ এই সব ভাবতে ভাবতে বাসায় চলে আসে। ভাইয়া চলে এসেছিস? এখনো আসে নাই। কই, তুই তো আমার সামনেই বসে আছিস। দেখতে তো পাচ্ছিস, তাহলে জিজ্ঞেস করার কি আছে? ভাইয়া আজকে কিন্তু এরা সব খাবার রান্না করেছে, কিন্তু দুপুরে খেয়ে শেষ হয়ে গিয়েছে, সেজন্য তোর জন্য রাখতে পারিনি। কি ইরা রান্না করছেন আর তুই আমার জন্য রাখলি না? কথাটা বলে আকাশ ওর রুমে চলে যায় মন খারাপ করে। রুমে গিয়ে দেখে শাকিল আর অন্তর ওর রুমে বসে আছে। এত দেরি করলে কেন আসতে? সেই কখন থেকে তোর জন্য না খেয়ে বসে আছি। কি তোরা এখনো খাওয়া দাওয়া করিস নি? তাহলে এসা যে বললো কি বললো? আমি শুধু বলেছি খাবার শেষ, তাতেই ভাইয়ার মুখ কালো হয়ে গিয়েছে। আসলে হবু বউ রান্না করছে, কিন্তু বেচারা খেতে পারিনি, সেজন্য। তুই আমাকে মিথ্যা বলেছিলি? হ্যাঁ, ভাবি তোকে ডাকছে আর আমার রুমে তোর জন্য অপেক্ষা করছে। ঠিক আছে আসছে। শাকিল আর অন্তর তোরা নিচে যান, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে। শাকিল অন্তর রুম থেকে বাহির হয়ে গেলে আকাশের রুমের ভিতর একটা সিক্রেট রুম আছে, যে রুমের কথা ও ছাড়া আর কেউ জানে না। আকাশ ওই রুমটায় চলে যায়, গিয়ে কিছু একটা নিজের পকেটে নিয়ে আবার ওই রুম থেকে বেরিয়ে আসে। আর ঈশার রুমে চলে যায়। ওখানে গিয়ে দেখে ইরা হাতে মেহেন্দি পড়ে আছে। তুমি এখন মেহেন্দি লাগিয়েছ, তাহলে খাবে কখন? কেন, তুমি খাইয়ে দিবে? কি আমি খাইয়ে দেবো? হ্যাঁ, তুমি খাইয়ে দিবে। তার বিনিময়ে আমি কি পাবো? তুমি যা চাইবে তাই দিব। সত্যি তো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে ঈশাকে বলতেছি আমার আর তোমার জন্য খাবার দিয়ে যেতে। ঠিক আছে। আকাশ ওখান থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসে। ইরার আর নিজের জন্য খাবার নিয়ে নেয়। তা দেখে বাকিরা জিজ্ঞেস করে, এত খাবার কার জন্য? ভাইয়া ঠিক তো, এত খাবার তো তুই খাস না, তাহলে এত খাবার নিয়ে কই যাস? তাও আবার নিজের হাতে করে। কখনো তো এক গ্লাস পানিও নিজের হাতে ঠেলে কখনো খাসনি। তুই একদম বেশি পেকে গেছিস, চুপচাপ খা। শাকিল অন্তর তোরা খেয়ে বিশ্রাম কর, আমি আসছি। ভাইয়া এরা কোথায়? তুই চুপচাপ খাবি, এত প্রশ্ন কেন তোর? কি আমি কিছু জিজ্ঞেস করলেই দোস্ত? মা আমি উপরে যাচ্ছি। ঠিক আছে যা। আকাশ উপরে আসে, তখন ইরা জিজ্ঞেস করে, এতক্ষণ লাগে আসতে? কি করব, সবাই একের পর এক প্রশ্ন করে যাচ্ছিল, ওইগুলোর উত্তর দিয়ে আসতে দেরি হয়ে গেছে। বুঝলাম, এবার খাইয়ে দাও। আমি দরজা বন্ধ করে দিয়ে আছি। আকাশ দরজা বন্ধ করে ইরাকে খাইয়ে দিচ্ছে আর নিজে খেয়ে নিচ্ছে। এত সুখ দেখে ইরার দু চোখ দিয়ে না চাইতেই পানি চলে আসে। কাঁদছো কেন? এত সুখ আমার কপালে সইবে তো? আমি তো পালিয়ে যাচ্ছি না, তুমি চিন্তা করো না, আমাদেরকেও আগের মতো আর আলাদা করতে পারবে না। আগের মতো মানো? কিছু না। আকাশ ইরাকে খাইয়ে দেওয়া শেষ হলে, আমি যা চাইবো তা দিলে তো? দেবে তো। তাহলে কালকের পুরো দিন আর রাত আমাকে সময় দিতে হবে। মানে হলো 20টা ঘন্টা সময় দিবে আমায় কালকে, পারবে? কালকে কি কোনো বিশেষ কিছু আছে? আছে তো। কি বলো না। কাল হচ্ছে না, থাক বলবো না,
কালকে দেখতে পাবে। তবে রে, বলে ইরা আকাশকে মারার জন্য আকাশের দিকে আসতে গেলে নিজেকে না সামলাতে পেরে আকাশের উপর পড়ে যায়। আকাশের ঠোঁটের সাথে ইরার ঠোঁট এক হয়ে যায়। যদিও এমন সিচুয়েশন হয়ে যাবে ইরা বুঝতে পারেনি। তখনই কেউ বলে ওঠে, রোম্যান্স করতে ইচ্ছে হলে দরজা বন্ধ করে করতে পারিস না? তুই সবসময় কাবাবে হাড্ডি হয়ে আসিস কেন রে? ইস রে, আমি কখন কাবাবে হাড্ডি হলাম? তুই দরজা বন্ধ করতে পারলি না? আমি আমি জানি তো, একটু শরম নেই, কিন্তু এরা ভাবে তুমি তো দরজা বন্ধ করতে পারতে। যদি এখন অন্য কেউ রুমে ঢুকে যেত তাহলে বিনা টাকায় পিকচার দেখে যেত। ও তো দরজা বন্ধ করেছিল। আমি তো দরজা বন্ধ করেছি, তাহলে খুললো কি হবে? আর তোর রুমে আমি আব্বু ছাড়া তো আর কেউ ঢুকতে পারে না, তাহলে সমস্যা কোথায়? তাই বলে আমার রুমটাকে তোরা এরকম বানাবি? ভাবি, তুমি এখনো শুয়ে আছো, ওঠে এখান থেকে। ঈশার কথায় ইরা তাকিয়ে দেখে এখনো ইরা আকাশের উপর শুয়ে আছে। যদিও এতক্ষণ ইরা খেয়াল করেনি, আর করবেই বা কি করে? ওদের ঝগড়া দেখে ইরা ভুলেই গিয়েছে সে এখন কোথায়। আচ্ছা, তোর রুমে তো লক করা, তাহলে এরা ঢুকলো কিভাবে? আমি ইরাকে রুমে ঢুকিয়ে বেরিয়ে গিয়েছি, আর আমি তো জানি আমার রুমে ইরাকে রেখে আসলে ও আর বেরোতে পারবে না। কিন্তু এখন তুই এসেছিস, সেই জন্য এখন কোনো সমস্যা নেই। তোমার হয়েছে, তোমাকে তো বাসায় দিয়ে আসতে হবে। আমাকে তো ফ্রেশ হতে হবে। তাহলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। হাতে যে মেহেদি। আচ্ছা চলো, আমি নিয়ে যাচ্ছি। আমি বলছি না, ভাইয়ের লজ্জা শরম নেই। আমি কি করলাম? তোদের এখনো বিয়ে হলো না, আর তুই ওকে নিয়ে ওয়াশরুমে যাবি, তাও একটা মেয়েকে নিয়ে। গেলে ক্ষতি কি? তুই যদি জানতি ও আমার কে হয়, তাহলে তুই সবচাইতে বেশি ক্ষতি হতি। তুমি তাহলে যাও, ঈশা চলে এসেছে, ও না হয় আমাকে সাহায্য করবে। ওকে যান, এই খেয়াল রাখবি ইরার। এখন তো আমি পরই হয়ে গেলাম, বউ পেয়ে এখন বোনের ওপর রাগ দেখাচ্ছিস। আকাশ এ কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে যায়। এইদিকে ইরা ভাবতে থাকে, সত্যি কি আকাশ ড্রাইভার? কেননা আকাশ এই বাড়িতে এমন ভাবে চলে, দেখে তো মনে হচ্ছে না আকাশ এই বাড়ির ড্রাইভার। কি ভাবছো? চলো ফ্রেশ হবা। চলো। আকাশ ওখান থেকে বেরিয়ে আসে, শাকিল অন্তরের সাথে দেখা করতে রুমে যায়। আকাশকে দেখে ওরা বলতে শুরু করে, তোর কি কষ্ট হচ্ছে না? কিসের কষ্ট? তুই কেন ইকরাকে সত্যিটা বলছিস না? সত্যিটা বলে কি হবে? তাছাড়া আমি তো ইরাকে আবারও আমার জীবনে ফিরে পাচ্ছি, তাহলে আর এসব কথা বলে ওকে কষ্ট দিতে চায় না। সত্যি বন্ধু, সে কথার কথা কখনো বলতে পারবো না। যদি আমরা তোর সাথে থাকতাম তাহলে মনে হয় এমনটা হতো না। কি করবো বলো? আমি তো আর জানতাম না যে ওই মেয়েটা মুখোশালে কান লাগিয়ে লুকিয়ে থাকবে। থাক, বাদ দে এসব কথা। যা হওয়ার তা তো হয়ে গিয়েছে, নতুন করে যে আবার ফিরে পাচ্ছিস এটাই অনেক। সেজন্যই তো চুপ করে আছি। তা ওদের কোনো খোঁজ পেয়েছিস? ওদের কোনো খোঁজ পায়নি তো, ওদের কোনো খোঁজ পায়নি। আমার মনে হয় ওরা কেউ বেঁচে নেই। বেঁচে থাকতো তাহলে আজকের দিনে নিশ্চয়ই খুঁজে পেতাম আমরা। তা ঠিক বলছিস, কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছে ওদের মধ্যে এখনো কেউ বেঁচে আছে, আর সে কে তা আমাকে জানতেই হবে। তুই চিন্তা করিস না, আমরা ওদের খোঁজার ব্যবস্থা করব। অনেক রাত হয়েছে, এবার তোরা ঘুমা, আমিও ঘুমাই, কাল আবার ভার্সিটি যেতে হবে। আচ্ছা যা। আকাশ ওখান থেকে চলে আসে আর ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ ঈশা আর ইরাকে নিয়ে ভার্সিটিতে যায়। আকাশ ওর রুমের দিকে যায়, ইরা ও ঈশা ওদের রুমের দিকে যায়। আকাশ ওর কেবিনে গিয়ে বসে। তখনই আকাশ খেয়াল করে সেই একটা মেয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। যদিও আকাশ প্রথমে তেমন একটা পাত্তা দেয়নি, কিন্তু আকাশ প্রায় সময় খেয়াল করছে যে মেয়েটা আকাশকে ফলো করে। সেই দিনের মতো ক্লাস করে আকাশ ক্যান্টিনে আসে, দেখে মেয়েটিও আকাশের সাথে সাথে ক্যান্টিনে আসে। হ্যালো, কেমন আছেন? এমন কথা শুনে আকাশ ভ্যাবাচাকা খায়। হ্যালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনার কথা চিনতে পারলাম না। আমাকে চিনবেন কি করে? এর আগে তো আর আমাদের কখনো পরিচয় হয়নি। ও হ্যাঁ, তাই তো। আমি কি এখানে বসতে পারি? হ্যাঁ বসুন। কি খাবেন? আমি কিছু খাবো না। আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ, আমার জেবের জন্য। তা আমি বসলে উনি মাইন্ড করবে না তো? ও অন্য মেয়েদের মতো মাইন্ড করবে না। কেন? ও আমাকে অনেক বিশ্বাস করে, আর আমিও ওকে অনেক বিশ্বাস করি।
সত্যি এই যুগে ভালো মানুষ পাওয়া খুবই কঠিন। ঠিক বলছেন। ওদের মধ্যে কথা চলতে থাকে, তখনই ইরা পিছন থেকে বলে ওঠে, মেয়েটা কে? আমার ক্লাসমেট, আজই পরিচয় হলাম। শুধু ক্লাসমেট না অন্য কিছু? তুমি কি আমায় সন্দেহ করছো? আরে কি যে বলো, আমি কেন তোমাকে সন্দেহ করব? তাহলে নীলা, আমি এখন উঠি। আকাশ ইরাকে নিয়ে ওখান থেকে চলে আসে। এদিকে নীলা কাকে যেন ফোন করে। হ্যালো বস, ওরা দুজনই এখনো বেঁচে আছে। ও আমাকে চিনতে পারেনি তো? বস কি যে বলেন না, আকাশ চিনবে আমাকে? তুমি কি আবারও আগের মতো ভুল করছো? মনে আছে ওই রাতের কথা? মনে থাকবে না? ওই রাত আমার থেকে আমার সব থেকে কাছের মানুষদের কেড়ে নিয়ে গেছে। ওই রাত কি করে ভুলতে পারি? বলে কান্না করতে লাগলো। কুল ডাউন নীলা, চিন্তা করো না, এবার আরও বাঁচতে পারবে না। কিন্তু বস, আমাদের হাতে তো কোনো প্রমাণ নেই। সেই জন্য তো তোমাকে ওখানে পাঠানো। খুব সাবধানে থাকবে। ঠিক আছে বস। এতক্ষণ ওদের কথা শুনে তো বুঝতেই পারলেন নীলা কোনো সাধারণ মেয়ে না। এই নীলা আসলে কে আর কি জন্য এসেছে তা তো আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। নীলা কোন রাতের কথা বলেছিল, কি হয়েছিল সেই রাতে, তাও আপনারা জানতে পারবেন। এখানে কেন নিয়ে এসেছো? মনে আছে কালকের দিনটার কথা? ওই রাতটা তুমি আমায় সময় দেবে। মনে আছে, কিন্তু পুরো রাত কিভাবে দেব বলো? কেন, আমাকে কি বিশ্বাস করে পুরো রাতটা দেওয়া যায় না? তুমি চাইলে পুরো রাত কেন, সারা জীবনের জন্য তোমার কাছে থাকতে পারি। পুরো রাত থাকতে হবে না। তাহলে? এত কিছু জানতে হবে না, শুধু রাতে সুন্দর করে রেডি হয়ে থাকবে। আমি তোমাকে 11টায় নিতে আসবো। কোথায় যাচ্ছি আমরা? গেলেই দেখতে পাবে। এখন বাসায় যাও আর রেস্ট নাও, কেননা সারা রাত তো তোমাকে জেগে থাকতে হবে। যা, অসভ্য। বলে দৌড়ে ইরা গাড়িতে উঠে চলে যায়। এইদিকে আকাশ ঈশাকে নিয়ে ভার্সিটির থেকে বের হয়ে বাসায় এসে ঈশাকে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে একটা নির্জন দ্বীপে চলে যায়। ওখানে প্রায় 3 ঘন্টার মতো কিছু কাজ আছে। ওই কাজগুলো সেরে আবার বাড়িতে চলে আসে। এসে কিছুক্ষণ বিশ্রাম নেয়। রাত 10টা বাজে। আকাশ রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায় ইরাদের বাড়ির উদ্দেশ্যে। ইরাদের বাসার সামনে এসে ইরাকে নিয়ে বেরিয়ে পড়ে আর একটা নির্জন দ্বীপে চলে যায়, যদিও ইরা তা জানে না। কোথায় নিয়ে এসেছো? আমি কোথায়? আর চারিদিকে এত অন্ধকার কেন? অন্ধকার আমি করে রেখেছেন, কারণ তোমার চোখে কাপড় দিয়ে বাঁধা। আমি 1 দিন পর্যন্ত গুনলে সামনে তাকাবে। ঠিক আছে। 1 2 3। ইরা সামনে তাকিয়ে দেখে অনেক দূরে একটা দ্বীপের মতো কিছু একটা দেখা যাচ্ছে, আর ওই দ্বীপে প্রচুর আলো। দেখে মনে হচ্ছে কোনো উৎসব হবে। আমার না ভয় করছে। আমি থাকতে তোমার কিসের ভয়? তুমি তো জানো না আমি সাঁতার কাটতে পারি না। জানি আমি। জানো মানে, আমি তো তোমাকে কখনো বলিনি। এখন আকাশ কি বলবে? আসলেই ইরা তো কখনো আকাশকে এই কথা বলেনি। চুপ করে আছো যে? আসলে কি? তুমি ভয় পাচ্ছ ভেবে মনে করেছিলাম তুমি সাঁতার জানো না, কিন্তু তুমি কোনো চিন্তা করো না। এইদিকে আকাশ ভাবে, ওই রাতেও আমি তোমাকে এরকম প্রতিশ্রুতি দিয়ে রাখতে পারিনি। তবে চিন্তা করো না, আজকে তোমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। কি ভাবছো? কিছু না, চলো তাহলে ওখানে যাওয়া যাক। কিন্তু যাব কি করে? সব ব্যবস্থা করে রেখেছি, এসো আমার সাথে। আকাশ ইরাকে কোলে উঠিয়ে একটা নৌকাতে বসায়, নিজেও উঠে পড়ে। আকাশ নৌকা চালাচ্ছে আর ইরা আকাশের কোলে বসে চারিদিকে দেখছে। ওয়াও, সত্যি অনেক ভালো লাগছে। তোমার তো ওগুলো অনেক পছন্দ, তাই না? কিন্তু আমি তো তোমাকে কখনো আমার পছন্দের কথা বলিনি। ভালোবাসা থাকলে সব কিছুই আপনা আপনি জানা হয়ে যায়। ও তাই বুঝি। আকাশের নাকে ধরে। তা বলতে? এদিকে ইরা আকাশকে নদীর পানি মারছে আর আকাশের গায়ে পড়ছে দেখে ইরা হাসতে থাকে। কিন্তু আকাশ ইরাকে পানি মারছে না, কারণ পানি মারলে ইরার হাসি মুখটা কালো হয়ে যাবে। সেজন্য আকাশ চুপ করে নৌকা চালাচ্ছে আর ইরার হাসি দেখছে। 10 মিনিট পর ওরা দ্বীপের কাছে চলে আসলো। নৌকা থেকে আকাশ ইরাকে কোলে নিয়ে নামালো, কেননা নৌকা দোলার কারণে ইরা ঠিক মতো হাঁটতে পারছে না, সেজন্য ইরাকে কোলে নেওয়া। ওয়াও, দূরে
যে কাছে থাকাতে আরও সুন্দর লাগছে। তোমার ভালো লেগেছে? হ্যাঁ, অনেক ভালো লেগেছে। বলে খুশিতে আকাশকে একটু চুমু দেয়। আরে 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 তোমার লিপস্টিক নষ্ট হয়ে যাবে তো। হলেও ব্যাগে আছে, ওখান থেকে লাগিয়ে নিব। সত্যি তোমাদের কোনো তুলনা হয় না, সবসময় ব্যাগে কিছু না কিছু নিয়ে যাও। এখন চলো, আর 10 মিনিট বাকি আছে। এই, তুমি কি আমাকে মেরে ফেলবে যে সময়ের হিসাব করছো? ইরার এমন কথাতে আকাশ ইরার দিকে ভ্রু কুঁচকে তাকায়। আরে আমি তো মজা করছিলাম। বেশি সময় নেই বলে আবারও ইরার চোখে একটা কাপড় বেঁধে দেয়। আবার কেন বেঁধেছো? কিছুক্ষণ অপেক্ষা করো, তারপর খুলে দেবো। কিন্তু চোখ বাঁধা থাকলে আমি হাঁটবো কি করে? আমি তাতে তোমার হাঁটার চিন্তা করতে হয় নাকি? কেন, তুমি কি করবে? ওই যে নৌকায় থেকে যেভাবে উঠিয়েছি নামিয়েছি ওইভাবে নিয়ে যাব। হেই রে, সময় কম, তাড়াতাড়ি চলো। বলে ইরাকে কোলে নিয়ে কিছু দূর গিয়ে একটা টেবিলের সামনে এসে দাঁড় করায়। এবার তো বাঁধনটা খুলে দিবে। আরে দিচ্ছি তো। আকাশ ইরার চোখের বাঁধন খুলে দেয়। বাঁধন খুলে দিতেই ইরা চারপাশে ভালো করে তাকিয়ে দেখতে থাকে। ওয়াও, কি সুন্দর জোনাকি পোকাগুলো উড়ে উড়ে আলো দিচ্ছে। ইরা দু চোখ ভরে ওইগুলো দেখছে। ফুলের মিষ্টি গন্ধ ইরা উপভোগ করছে। এইগুলো উপভোগ করতে করতে ইরা খেয়াল করে আকাশ ওর সাথে নেই। সেজন্য ইরা ভয় পেয়ে আকাশ বলে চিৎকার করতে থাকে। আকাশ, তুমি কোথায়? আমার অনেক ভয় করছে, প্লিজ তাড়াতাড়ি আসো। এদিকে ইরার চিৎকার শুনে আকাশ ইরার সামনে আসে। ইরা দৌড়ে গিয়ে আকাশকে জাপটে ধরে কান্না শুরু করে দিল। কান্না করো কেন? আমি কোথাও যাইনি তো। আমি তোমাকে না দেখতে পেয়ে অনেক ভয় পেয়ে গেছি, সেজন্যই তো আমি চিৎকার করে দিয়েছি। তার আগেই বলো, তুমি কই গিয়েছিলে? এই তো পাশে গিয়েছে তোমার জন্য সারপ্রাইজ রেডি করতে। সারপ্রাইজের কথা শুনে ইরা তো অনেক খুশি। সারপ্রাইজ আমার জন্য? তাড়াতাড়ি দাও। এই রে, 2 মিনিট বাকি আছেন, তাড়াতাড়ি আসো। আর চোখ বন্ধ করে রাখো, আমি বললে চোখ খুলবে। বলে ইরাকে কোলে নিয়ে আর একটু সামনে যায়। এবার চোখ খোলো। ইরা ধীরে ধীরে চোখ খুলে সামনে তাকিয়ে দেখে অনেক সুন্দর একটা কেক। হ্যাপি বার্থডে টু ইউ মাই জান। হ্যাপি বার্থডে ইরা। এমন কথা শুনে ইরা তো অবাক, কেননা ইরা নিজেও জানে না আজকে যে ইরার জন্মদিন। ধন্যবাদ, কিন্তু আজকে যে আমার জন্মদিন তা তো আমি নিজেও জানতাম না। তাছাড়া আমার জন্মদিনে তো আরও 6 মাস দেরি আছে, তাহলে তুমি এভাবে আয়োজন করলে যে? এটাই তোমার আসল জন্ম তারিখ ইরা। আকাশ মনে মনে বলল। কি হলো বলো? জন্মদিন ছাড়া কি জন্মদিন পালন করা যায় না? যায়, কিন্তু আমার না সব কিছু কেমন অদ্ভুত লাগছে। যেমন? আমি এখনো তোমাকে আমার পছন্দের আরও অনেক কিছু বলিনি, কিন্তু তুমি ঠিকই মনে রেখেছো। আজকে আবার জন্মদিন না, তবুও তুমি আমার জন্মদিন পালন করেছো। এসব আমার কাছে অদ্ভুত লাগছে। আমি না রাখলে কে রাখবে বলো? 10টা না 2টা না, একটা মাত্র বউ আমু। ও না জিয়া। এখন কি কেক কাটবে না? তুমি এত সুন্দর করে যখন সব কিছু রেডি করছো তখন কেকটাও কাটি। আকাশ ইরাকে নিয়ে কেক কাটে আর একজন আরেকজনকে খাইয়ে দেয়। এভাবে ওদের মধ্যে আরো কিছুক্ষণ সময় যেতে লাগলো। তখন আকাশ ওর পকেট থেকে একটা হীরের আংটি এবং লকেট ইরাকে পরিয়ে দেয়। দেখো তো তোমাকে কেমন লাগছে? ইরার মুখের সামনে মোবাইল রাখে। ইরা দেখে বলে, সত্যি তো অনেক সুন্দর, কিন্তু এইগুলো কিসের তৈরি? কেন? দেখে তো অনেক দামি মনে হচ্ছে। এই নিয়ে তোমাকে ভাবতে হবে না। এভাবে আরো কিছুক্ষণ কথা বলতে থাকে। এইদিকে আকাশ ভাবতে থাকে, ইরা তোমার কি কিছু মনে পড়ছে না? আজ যে তোমার জন্মদিন তা তো তুমি জানো না, কিন্তু তুমি যেটা জানো ওটা আসল তোমার জন্মদিন না। কি ভাবছো? কিছু না। আমরা বাসায় যাব না? রাত 2টা বাজে। আজ রাতটা এখানে থেকে সকালে বেরিয়ে পড়বো। এখানে থাকবো কই? সব ব্যবস্থা করা আছে। তার মানে সব আগে থেকে রেডি করে রেখেছো দেখছি। হ্যাঁ, দেরি করো না, চলো। আকাশ ইরাকে নিয়ে একটা ছোট্ট কুটির ঘরে যায়। আজ রাতটা আমরা এখানেই ঘুমোবো। বিছানা তো একটা, তাতে কি? দুজনে একসাথে ঘুমানো কি ঠিক হবে?
আমাকে কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না করলে কি আর এত দূরে আসতাম? তাহলে একসাথে ঘুমাতে সমস্যাটা কোথায়? ঠিক আছে, আসো তাহলে একসাথেই ঘুমাই। বলে আকাশের হাত ধরে বিছানায় বসিয়ে দেয়। আরে আরে, আমি তো মজা করছিলাম। আমি এত কিছু জানি না, তুমি মজা করো আর যাই করো, আমি তোমার সাথেই ঘুমাবো। এইদিকে আকাশ ইরার সাথে মজা করতে গিয়ে এখন দেখছে ফেঁসেই গিয়েছে। এইদিকে ইরা তো মনে হচ্ছে আজকে আর ছাড়বে না। একটু বোঝার চেষ্টা করো। না, তুমি আমাকে জড়িয়ে ধরে ঘুমাবে, এটাই শেষ কথা। কি আর করার, আকাশ আর ইরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। এভাবে রাত পার হয়ে সকাল 10টা বাজে। এখনো ওরা দুজনে একসাথে ঘুমোচ্ছে। ইরা ঘুম থেকে উঠে বুঝতে পারে যে দ্বীপটা ইরার কেমন চেনা চেনা লাগছে, যেন মনে হচ্ছে ইরা আগেও এখানে এসেছে। সেজন্য ইরা আকাশকে ডাকতে থাকে। এই ওঠো না। ঈশা, বিরক্ত করিস না তো, ঘুমাতে দে। এখানে ঈশা কই থেকে আসলো? তার মানে ওকে ঈশাই প্রতিদিন ঘুম থেকে তুলে, সেজন্যই আমাকে ঈশা মনে করছে। দাঁড়াও, তোকে মজা দেখাচ্ছি। টেবিলের উপর পানি ছিল, যা আকাশের মুখের উপর ঢেলে দেয়। আকাশ কে বলে চিৎকার দিয়ে উঠে, আর সামনে তাকিয়ে দেখে ইরা মুখ চেপে হাসছে। ও তুমি, আমি ভেবেছিলাম ঈশা। কেন, ঈশা কি তোমাকে এইরকম পানি ঢেলে উঠায় নাকি? মাঝে মাঝে এমন করে, ও কি আর বলবো দুঃখের কথা। এখন বলো, কিছু জন্য পানি ঢেলেছিলে আমার উপর? তোমাকে সেই কখন থেকে ডাকছি, উঠার কোনো নামগন্ধই নেই তোমার। আমি তো ভাবলাম মনে হয় কি না কি হয়েছে। আমার না এই দ্বীপটা কেমন চেনা চেনা লাগছে। এই কথা শুনে আকাশের মুখে একটু হাসি ফুটলো। সত্যি? তুমি এত খুশি হচ্ছ কেন? তোমার চেনা চেনা লাগছে, সেজন্য আমার কাছে খুশি। আমার কেন যেন মনে হচ্ছে আমি এর আগেও এখানে এসেছি, কিন্তু মনে করতে পারছি না। আরে মাথায় বেশি চাপ দিও না, নয়তো মাথায় সমস্যা করবে, ডক্টর বলেছেন। ডক্টর আবার বলেছে কখন? আমি তো ডক্টরের কাছেও কখনো যাইনি। আকাশ কি বলবে ভেবে পাচ্ছে না, সেজন্য কথাটা ঘুরিয়ে বলল। আমি বলতে চাইছি, মাথায় যে কোনো বেশি চিন্তা করলে, মাথায় চাপ পড়লে পরে সমস্যা হতে পারে, এরকম ডক্টর বলেছিল। তুমিও এমনভাবে কথাগুলো বলো, শুনলে যেন মনে হয় আমাকেই বলছো। তোমাকে বলবো কেন, আমি তো এমনি বলেছি। আচ্ছা, এখন যাওয়া যাক। যাবো তো, কিন্তু একটা কথা জানার ছিল। কি কথা? আজ কি সত্যি আমার জন্মদিন? এখন কি বলবে আকাশ এটাই নিয়ে ভাবছে, কেননা ইরার তো আগের কোনো কথাই মনে নেই। আসলে আমি তোমাকে প্রপোজ করতে এসেছিলাম, কিন্তু ভুলে জন্মদিনে বলে ফেলেছি। এসব কথা বাদ দাও, এখন বলো কি খাবে? আর ইউ সিরিয়াস? মানে? এখানে এখন নাস্তা কই পাবো? তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। ওরা দুজনে নাস্তা করে নেয় এবং ওখান থেকে আবার নৌকায় করে চলে আসে। এরপর গাড়িতে উঠে দুজনে রওনা দেয়, আর আকাশ ইরাকে ওর বাসার সামনে নামিয়ে দেয়। ওই দিনটা ওরা দুজনে অনেক উপভোগ করে। অন্যদিকে কেউ একজন বলতে থাকে, অনেক ভালোবাসা না তোদের? একদিন দেখবে আমারও আগের মতো তোমাদের দুজনকে মেরে ফেলবো। ওই দিন ভুলটা আমারই হয়েছে, দুজনকে একসাথে মেরে ফেলা উচিত ছিল। শুধুমাত্র ওকে ভালোবাসি বলে আর পারলাম না। এখন আর সেই ভুলটা করব না। আমি যখন ওকে পাইনি, তখন অন্য কাউকেও পেতে দিব না। আমি আবার তোমাদের জীবনটা নষ্ট করে দেব। এভাবে ইরা আর আকাশের প্রতিদিন মিট করা চলতে থাকে। এভাবে দেখতে দেখতে 4 মাস কেটে যায়, কিন্তু এখনো আকাশ কিছুই করতে পারলো না। সেজন্য ইরা বলে উঠল, 4 মাস তো কেটে গেল, এখন কি করবে? আমিও তো ওটাই ভাবছি। তোমাকে তো বলা হয়নি 2 দিন পর দেশের বাইরে যাব, আর ফিরে এসে তোমার আব্বুর কাছে যাব। সত্যি? কিন্তু তুমি ওখানে কি করবে, আর টাকা কোথায় পাবে? তা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি শুধু 1 মাস অপেক্ষা করো। কি 1 মাস? কিন্তু এই 1 মাস তোমাকে ছাড়া থাকবো কিভাবে? আকাশ ইরার 2 গালে হাত রেখে, আরে আমি তো তোমার জন্যই যাচ্ছি, আর ওখানে না গেলে তো তোমার আব্বুর সামনে দাঁড়াতে পারবো না, বলো। তবুও তোমাকে ছাড়া আমার কেমন একা লাগবে। একা একা লাগলে ঈশার সাথে আমাদের বাসায় চলে যাবে, আব্বু আম্মুর সাথে সময় কাটাবে। তাছাড়া বিয়ের পর তো ওই বাড়িতেই থাকতে হবে। আমরা ওই বাড়িতে থাকবো না। কেন? বারে, তুমি যখন চাকরি করবে তখন ওই বাড়িতে না থেকে নতুন ফ্ল্যাট বাসায় থাকবো।
ওই বাড়িতে কি থাকতে অসুবিধা হবে তোমার? আরেকজনের বাড়িতে থাকতে কেমন লাগবে না? তাহলে আজকে উঠি, তুমি বাসায় যাও, আমি তাহলে কালকে রওনা দেবো। ওরা দুজনে ওখান থেকে বেরিয়ে যায়। ওরা যে কথাগুলো বলেছিল তা একজন ঠিক শুনেছে। এই তো ওরা 1 মাসের জন্য আলাদা হয়ে যাবে। এবার ওদের মধ্যে যে কোনো একজনকে মারতে সুবিধা হবে। কথাটা বলে একটা হাসি দেয়। কাল সকালে আকাশ বাড়ির থেকে বের হয়ে এয়ারপোর্টের দিকে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর এয়ারপোর্টে পৌঁছে দেখে ইরা আগেই ওখানে বসে আছে আর চোখের পানি ফেলছে। তা দেখে আকাশ বলতে থাকে, কাঁদছো কেন? ইরা তো কেঁদেই চলছে। আরে মানুষ দেখে কি বলবে? যাই বলুক, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। মাত্র কয়েকটা দিন, এরপর তো আমরা একসাথেই হয়ে যাব। এবার আসি। আকাশ ওর ব্যাগ গুছিয়ে ভিতরে চলে যায়। ইরাও মন খারাপ করে বাসায় চলে আসে। এখন হয়তো আপনারা ভাবছেন আকাশের এত টাকা থাকতেও দেশের বাহিরে কেন যাচ্ছে। আসলে আকাশের দেশের বাহিরে যাওয়ার অন্য একটা কারণ আছে, যা আপনারা পরে জানতে পারবেন। এভাবে 20 দিন কেটে যায়। আকাশ আর ইরার মাঝে প্রতিদিন কথা হয়। এইদিকে ইরার বাবা হঠাৎ করে এসে বলে, 2 দিন পর তোর বিয়ে। কি বলছো কি তুমি আব্বু? আমি যা বলছি ঠিকই বলছি। 2 দিন পর তোর বিয়ে। বিয়েটা হবে এই দেশের একজন শিল্পপতির ছেলের সাথে। ওর সাথে তোর বিয়ে দিলে আমার কোম্পানি আরো অনেক বড় হবে। ছি আব্বু, তুমি নিজের ব্যবসার জন্য আমাকে বলি দিবে? আমি এত কথা শুনতে চাই না। 2 দিন পর তোর বিয়ে, সেই জন্য এখন থেকে বাড়ির বাইরে যাওয়া নিষেধ। আর তোকে পাহারাদার হিসাবে এই মেয়েটি থাকবে। এ কথা শুনে ইরা পিছনে তাকিয়ে দেখে নীলা। আরে এই তো সেই মেয়েটা, ওই দিন আকাশের সাথে পরিচয় হয়েছিল, পরে আমার সাথে। ও তো জানি আমি। ইরার আব্বু চলে যায়। তখন নীলা বলে ওঠে, এবার দেখলি তো আমার আকাশকে আমার থেকে কেড়ে নেয়ার ফল। ওয়েট, আকাশ কবে থেকে তোমার হলো? 1 মাস হলো না তোমাদের পরিচয় হয়েছিল, এর মধ্যে আকাশ তোর হয়ে গেল? ওর আর আমার পরিচয় 1 মাস না, বরং 2 বছর আগেই আমাদের পরিচয় হয়েছিল। তখন আমি আকাশকে অনেক ভালোবাসতাম, কিন্তু আকাশ তখন শুধু তোকে ভালোবেসেছিল। কি? আমার সাথে আকাশের 2 বছর আগে রিলেশন ছিল, কিন্তু আমি তা জানতাম না। ঠিক তাই। কারণ কি? এত কথা জেনে তুই কি করবি? 2 দিন পর তোর বিয়ে। যা, নিজের নতুন বরের জন্য ভাবতে থাক। আমার আকাশকে ভুলে যা, কেননা তোর বিয়েটা হয়ে গেলে আমি আকাশকে আমার করে নিব। আমি বেঁচে থাকতো তা কখনো হবে না। আমি আকাশকে সব কথা বলে দেব। কখনো তুই আকাশের সাথে কথা বলতে পারবি না। বলে মোবাইলটা কেড়ে নেয়, ইরাকে ভিতরে ঢুকিয়ে দেয় আর ইরার রুমের টেলিফোনে লাইন অফ করে রাখে। এইদিকে ইরা কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। আজকের দিনটা পার হয়ে গেল, কিন্তু আকাশ ইরার সাথে কন্ট্যাক্ট করতে পারছে না। সেজন্য আকাশ ওর বন্ধুদের মধ্যে ইরার খোঁজ নিতে থাকে। এভাবে 1 দিন পর জাস্ট ভাবির খবর পেয়েছি, আমি তো অনেক টেনশনে ছিলাম। কিন্তু ইরার আজ রাতে বিয়ে। কি বলছিস এইসব? আমি ঠিকই বলছি, তুই তাড়াতাড়ি বাড়িতে আয়। তুই যদি চাস আমি বিয়েটা আটকে রাখতে পারবো। তেমন কিছু করা যাবে না, যা করার আমি করব। আজকের মধ্যেই আমি দেশে আসতেছি। শোন, তোকে কি করতে হবে। আকাশ শাকিলকে সব বুঝিয়ে দিল। চিন্তা করিস না দোস্ত, হয়ে যাবে। আকাশ দেরি না করে দেশে ফেরার জন্য এয়ারপোর্টে চলে আসে। এইদিকে নীলা তো অনেক খুশি। ইরার বিয়েটা হয়ে গেলে ও আকাশকে পেয়ে যাবে। আঙ্কেল, বেশি দেরি করা যাবে না। যদি আকাশ একবার জানতে পারে যে আপনি ইরার বিয়েটা দিয়ে দিচ্ছেন, তাহলে ও আপনাকে জানে মেরে ফেলবে। চিন্তা করো না, আমারও অনেক চেনা জানা গুন্ডা আছে। ওরা ওই ছেলেটাকে মারলে লাশও কেউ পাবে না। আকাশকে সেটা যদি আপনি জানতেন, তাহলে এসব কথা বলতেন না। মানে? কিছু না, আপনি এই দিকটা দেখেন, আমি ওই দিকটা দেখি। এইদিকে বিয়ের আর মাত্র 30 মিনিট বাকি। আকাশ এয়ারপোর্টে এসে পৌঁছায়। গাড়ি নিয়ে ইরাদের বাসায় চলে আসে। এইদিকে ইরা বিয়ের পিঁড়িতে বসে আছে আর কাঁদছে। অন্যদিকে বরের বাবা সারা বাড়িতে সিকিউরিটি দিয়ে রেখেছে, যাতে করে অপরিচিত কেউ বাসার ভিতরে ঢুকতে না পারে। সেজন্য একের লোক দিয়ে পুরো বাড়িটা ভরে রেখেছে। এইদিকে আকাশ শাকিল আর অন্তরকে নিয়ে গেটের সামনে আসে। তখন কয়েকটা ছেলে ওদের দাঁড় করায়। তোরা কে রে?
তোর বাপ রাস্তা ছাড়, তোর বাপ রাস্তা ছাড়। এই ধর ওকে। এইদিকে গেটে ঝামেলা দেখে নীলা বুঝতে পারে যে আকাশ এসে গেছে। এইদিকে কাজী বিয়ে পড়াচ্ছে না। অন্যদিকে ওই ছেলেগুলোর বস আকাশের সামনে আসে। তুই জানিস আমরা কার লোক? তুই জানিস আমরা কে? তোকে চিনে আমরা কি করব? এখান থেকে চলে যা, নয়তো তোদের তিনজনকে মেরে ফেলবো। ওদের কথা শুনে আকাশ, অন্তর আর শাকিল হাসতে থাকে। আর আকাশের হাসির শব্দ ইরা ঠিকই শুনতে পায়। আমার আকাশ এসে গেছে, এবার আর আমাদের কেউ আলাদা করতে পারবে না। ঠিক আছে, তোদের সবচেয়ে বড় বসকে ফোন কর। কেন? করতে বলছি কর। এইদিকে ওদের বস ওনার বড় বসকে ফোন করে। হ্যালো, কি হয়েছে? একটা ছেলে এখানে ঝামেলা করছে, কিছুতেই যাচ্ছে না। পরে ছেলেটা আপনাকে ফোন করতে বলেছে। নাম কি ওদের? এই তোদের নাম কি? এসএইচ নামটা বললেই হবে। এসএইচ নাম বললো। এসএইচ নামটা শুনে ওদের বড় বসের তো হাত পা কাঁপছে। কি নাম বললো? এসএইচ। তাড়াতাড়ি ওনার পায়ে পড়ে ক্ষমা চা, আর উনি যা করতে বলে তাই কর। কি হয়েছে তা তো বলবেন। আরে আমরা যাদের পাওয়ারে চলি ওরাই তোর সামনে দাঁড়িয়ে আছে। এই কথা শুনে ওদের বসের হাত থেকে ফোন পড়ে যায়, আর ওদের বস আকাশের পায়ে পড়ে ক্ষমা চায়। আমি সত্যি আপনাকে চিনতে পারিনি। সমস্যা নেই, ভিতরে চল। ওদের বস আকাশ, অন্তর, শাকিলকে গার্ড দিয়ে ভিতরে নিয়ে যাচ্ছে। তা দেখে ওখানের সবাই অবাক হয়। শফিকুল ইসলাম, আপনি যা করলেন মোটেও ভালো করলেন না। এর শাস্তিটা আপনাকে দিতেই হবে। কি সাহেব, এরা আমার বিবাহিত স্ত্রী। আমাদের 2 বছর আগে বিয়ে হয়েছে। এই নিন কাবিননামা, এবার আপনি আসতে পারেন। আকাশের কথা শুনে সবাই অবাক হয়, সাথে ইরাও। কি আমাদের বিয়ে হয়েছে তাও 2 বছর আগে? এটা কিভাবে সম্ভব? ও মিথ্যা বলছে এরা। আপনি চুপ করেন। কোন সম্পর্কে আপনি ইরাকে নিজের মেয়ে বলে দাবি করছেন? কি উনি আপনার বাবা না? না এরা, উনি তোমার আসল বাবা না। তাহলে আমার বাবা কে? বলছি, তাহলে তোমাকে 2 বছর আগে ফিরে যেতে হবে। তাহলে তুমি সব বুঝতে পারবে। তোমার পরিচয়, তুমি কি করতে, তোমার সাথে আমার কীভাবে পরিচয় হয়েছিল, কীভাবে তোমার আর আমার বিয়ে হয়েছে, এই সব কিছু তুমি জানতে পারবে। কিন্তু 2 বছর আগের অতীত তুমি জানতে হবে। তাহলে বলো আমাকে।